বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাইমারি ও 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতি আজকে আলোচনা করব ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণের আজকে আমরা আলোচনা করব। ধ্বনি ও বর্ণের বিস্তারিত আলোচনা করে যাব। ধ্বনি ও বর্ণ A to Z আলোচনা। মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যে কথা বলে তা মূলত কতগুলো ধ্বনি বা ধ্বনির সমষ্টি। মানুষের সঙ্গে মানুষের সামাজিকতা বজায় রাখতে হলে তার প্রধান উপায় কথা বলা, মুখ খোলা, আওয়াজ করা। সে আওয়াজ বা ধ্বনিগুলোর একমাত্র শর্ত হচ্ছে যে সেগুলো অর্থবোধক হওয়া চাই। অর্থহীন ধ্বনি ও মানুষ করতে পারে, কিন্তু তাতে সমাজ জীবন চলে না। অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার ধ্বনি। ধ্বনির সাথে সম্পর্কিত দুটি শব্দ ব্যাপকভাবে প্রচলিত, আর একটি ফোনেটিক্স আর অন্যটি ফোনোলজি। ফোনেটিক্স এ ধ্বনির পরিভাষা, ধ্বনি উৎপন্নকারী অঙ্গ, ধ্বনির শ্রেণীকরণ ও তার স্বরূপ প্রভৃতি আলোচনা করা হয়। ফোনোলজিতে ভাষা বিশেষের ধ্বনি ব্যবস্থা, ইতিহাস ও তার পরিবর্তনের উপর আলোকপাত করা হয়। ধ্বনি ও বর্ণ সম্পর্কে A to Z আলোচনা জানার আগে চলুন দেখে নেওয়া যাক বাকযন্ত্র আবার কি। ধ্বনি ও বর্ণ A to Z আলোচনার আগে দেখে নেওয়া যাক বাকযন্ত্র কি, যার দ্বারা আমরা বিভিন্ন আওয়াজ করি। বাকযন্ত্র। এখন আমরা বাকযন্ত্র নিয়ে আলোচনা করব। একটা উদাহরণ দিয়ে শুরু করি। আমরা গান গাওয়ার জন্য নিশ্চয়ই বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার করি। এদের কাজ কি? নিশ্চয়ই বিভিন্ন ধরনের সুরযুক্ত আওয়াজ তৈরি করে। এর মধ্যে রয়েছে ডুল, তবলা, গিটার, একতারা, বাঁশি ইত্যাদি। প্রত্যেকটি যন্ত্রই অনেকগুলো উপকরণ দিয়ে তৈরি। একটা যন্ত্র তৈরি করতে প্রয়োজন হতে পারে কাঠ, বাঁশ, তার ইত্যাদি আরো অনেক কিছু। তেমনি মানুষের বাকযন্ত্র বিভিন্ন উপকরণের সমষ্টি। সৃষ্টিকর্তা আমাদের বাকযন্ত্র, স্বরতন্ত্র, কণ্ঠ, জিহ্বা, তালু, মুখের ভিতরের উপরের নরম অংশকেই তালু বলেন। মুখের ভিতরের উপরের অংশের নাম তালু বলে। মুর্দা, জিহ্বার আগার নাম হচ্ছে মুর্দা। অষ্ট মানে ঠোঁট, দন্ত মানে দাঁত, নাসিকা মানে নাক, এসব দিয়ে তৈরি করেছেন। এই বাকযন্ত্রের কাজ কি? এর কাজ ও বিভিন্ন আওয়াজ তৈরি করা। আমরা আওয়াজ তৈরি করার জন্য নিঃশ্বাসের সাথে বাতাস নেই। সেই বাতাস গিয়ে স্বরতন্ত্রকে আঘাত করে। স্বরতন্ত্র হলো একটি পর্দার মতো। ভেবে নিতে পারেন এটা ডুলের পর্দার মতন, যার মধ্যে আঘাত করলেই কম্পন সৃষ্টি হয়। আপনারা নিশ্চয়ই জানেন শব্দ বা আওয়াজ তৈরি হয় কম্পন থেকে। স্বরতন্ত্রের সেই আওয়াজকে বাকযন্ত্রের অন্যান্য অংশ দিয়ে আমরা আমাদের ইচ্ছে মতো আওয়াজ বা শব্দ তৈরি করি। এবার প্রশ্ন, সব আওয়াজকেই কি ধ্বনি বা শব্দ বলা যায়? এবার প্রশ্ন, সব আওয়াজকেই কি ধ্বনি বা শব্দ বলা হয়? নিশ্চয়ই না। সব ধ্বনি আওয়াজ, কিন্তু সব আওয়াজই ধ্বনি হতে পারে না। সব ধ্বনি হচ্ছে আওয়াজ, কিন্তু আওয়াজই ধ্বনি হতে পারে না। চলুন জানা যাক ধ্বনি কি। ধ্বনি ও এর প্রকারভেদ। মানুষের বাকযন্ত্রের সাহায্যে বিভিন্ন ধরনের আওয়াজ করা যায়।
মানুষের বাকযন্ত্রের সাহায্যে বিভিন্ন ধরনের আওয়াজ করা যায়। সব আওয়াজই অর্থ প্রকাশ করার ক্ষমতা রাখে না, অথবা আমরা দৈনন্দিন জীবনে অনেক আওয়াজ শুনতে পাই, সবগুলো দ্বারাই কি নির্দিষ্ট কোনো একটা কিছু বুঝতে পারি? নিশ্চয়ই না। তাই আমরা বলতে পারি মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। নিশ্চয় বলতে পারি মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। তবে সব আওয়াজকে ধ্বনি বলা যায় না। ভাষার মূল উপাদান ধ্বনি। তবে কয়েকটি ধ্বনি মিলিত হয়ে একটি অর্থ সৃষ্টি করে। ধ্বনির নিজস্ব কোনো অর্থ নেই। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। তবে কয়েকটি ধ্বনি মিলিত হয়ে একটি অর্থ সৃষ্টি করে। ধ্বনির নিজস্ব কোনো অর্থ নেই। যেমন মুখে আ বললাম, এর কি অর্থ হতে পারে? নিশ্চয়ই না। যদি বলি আম, তাহলে অবশ্যই আমরা একটি নির্দিষ্ট ফলকে বুঝতে পারি। এখানে আম মূলত কয়েকটি ধ্বনির সমষ্টি। বাক প্রত্যঙ্গজাত ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা এককে ধ্বনিমূল বলা হয়। বাক প্রত্যঙ্গজাত ধ্বনির উচ্চারণ মৌলিক অংশ বা এককে ধ্বনিমূল বলে। ধ্বনি ভাষার মূল ভিত্তি। ধ্বনি মূলত আমরা শুধু উচ্চারণই করতে পারি। ধ্বনি প্রকাশ করার আর কোনো উপায় নেই। বাংলা ভাষায় ধ্বনিগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। উচ্চারণের সময় মুখ বিবরে বাতাস বাধা পায় না, স্বাধীনভাবে উচ্চারণ করা যায়, এদেরকে স্বরধ্বনি বলে। উচ্চারণের সময় মুখ বিবরে বাতাস বাধা পায় না, স্বাধীনভাবে উচ্চারণ করা যায়, এদেরকে স্বরধ্বনি বলে। ব্যঞ্জনধ্বনি হচ্ছে উচ্চারণের সময় মুখ বিবরে কোথাও না কোথাও বাতাস বাধা পায়, স্বাধীনভাবে উচ্চারণ করা যায় না। ব্যঞ্জনগুলোকে উচ্চারণে আবশ্যিকভাবে স্বরধ্বনি আগমন ঘটে। উচ্চারণের কাল পরিমাপ অনুযায়ী স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়, যথা হ্রস্ব স্বর 4টি, অ, রস্বই রসৌ দীর্ঘই, এবং দীর্ঘ স্বর 7টি, আ, দীর্ঘ ই, রস্বউ, এ, ওই, অ, ও। এই 7টি হচ্ছে দীর্ঘ স্বর ধ্বনিত ধ্বনি। স্বরধ্বনির প্রকারভেদ। বাংলা স্বরধ্বনি 11টি। স্বরধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। স্বরধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি। এ ধ্বনিকে ব্যঙ্গে উচ্চারণ করা যায় না বা বিশ্লেষণ করা যায় না। মৌলিক স্বরধ্বনি 7টি। অ, আ, রস্বই রসৌ, এ, এবং অ। এগুলো পূর্ণ স্বরধ্বনিও বলে। ডক্টর মোহাম্মদ আব্দুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় নতুন এ জফলা আকার ধ্বনি প্রতিষ্ঠা করেন। মৌলিক স্বর। এ ধ্বনিকে ব্যঙ্গে উচ্চারণ করা যায় না বা বিশ্লেষণ করা যায় না। মৌলিক স্বরধ্বনি 7টি, যথা অ, আ, রস্বই রসৌ, এ, এবং অ। এগুলোকে পূর্ণ স্বরধ্বনিও বলে। ডক্টর মোহাম্মদ আব্দুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় নতুন এ জফলা আকার ধ্বনি প্রতিষ্ঠা করেন। যৌগিক স্বরধ্বনি। দুটি স্বরধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে যৌগিক স্বরধ্বনি বা সন্ধি স্বর বলে। বাংলায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি, যেমন অ যোগ এ, অ, অয়, আ যোগ এ, আয়। উচ্চারণের ভিত্তিতে স্বরধ্বনিকে আবার নিম্নোক্ত ভাগে ভাগ করা যায়। নিম্নোক্তভাবে প্রকাশ করা যায়: পূর্ণ স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি, তারপরে দ্বি স্বরধ্বনি,
স্বরধ্বনি। আবারও 3 ভাগে নিম্নোক্তভাবে ভাগ করা যায়। পূর্ণ স্বরধ্বনি। উচ্চারণের সময় পূর্ণভাবে উচ্চারিত স্বরধ্বনিগুলো পূর্ণ স্বরধ্বনি। অর্ধ স্বরধ্বনি। স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় পুরোপুরি উচ্চারণ হয় না, তাদের অর্ধ স্বরধ্বনি বলে, বা যে স্বরধ্বনি নিজে পূর্ণ অক্ষর গঠন করে না কিন্তু অক্ষর গঠনে সহায়তা করে তাকে স্বরধ্বনি বলে। পূর্ণ স্বরধ্বনি উচ্চারণ করার সময় টেনে দীর্ঘ করা যায়, কিন্তু অর্ধ স্বরধ্বনি কোনোভাবেই দীর্ঘ করা যায় না। দ্বি-স্বরধ্বনি। পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বি-স্বরধ্বনি হয়। পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বি-স্বরধ্বনি হয়, যেমন অ অন্তস্থ অয়, আ যোগ অন্তস্থ আয় ইত্যাদি। সংবৃহীত ও বিকৃত স্বরধ্বনি। সংবৃহীত, যে স্বরধ্বনি উচ্চারণকালে মুখগহ্বর সংকুচিত হয় না তাকে সংবৃহীত স্বরধ্বনি বলে। বাংলায় সংবৃহীত স্বরধ্বনি দুইটি, যথা রস্বই, রসৌ। বিবৃত, যে স্বরধ্বনি উচ্চারণের সময় বিবৃত বা প্রসারিত হয় তাকে বিবৃত স্বরধ্বনি। বাংলায় বিবৃত স্বরধ্বনি দুইটি, যথা অ, আ, অ, আ। উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনি। উচ্চারণ স্থান অনুযায়ী নাম, কণ্ঠ বা জিহ্বা, তালব্য বর্ণ,